আপনারা জানেন যে বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর একজন শিশুকন্যাকে অপহরণের পর আমরা ২৪ ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাংলাদেশে যে গত কয়েকদিনে যে আলোচিত ঘটনাগুলি ছিল এর ভিতরে উল্লেখযোগ্য ছিল আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশের একটি গলি থেকে একটি বাসা থেকে একটি ৮ মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয়। ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব 10-এর একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর পরবর্তীতে আমরা ১৬ই নভেম্বর রাত ১টা ৩০-এ আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয়, ভিকটিম যে মেয়ে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন, তিনি তাকে প্রায় ২ সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। ভিকটিমের মা তিনি একজন চাকরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে মহিলা একজন সদস্য আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন ওই অপহরণকারী চক্রের সেই মহিলা এই ভিকটিমের মায়ের সাথে সখ্যতা গড়ে তুলে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সখ্যতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যায় আছেন, তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন। একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি, সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন, কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে। তো এই কথা শুনে ভিকটিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন। এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ধারাবাহিকতায় গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা, তার নাম হচ্ছে শাপলা, তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে ২,০০০ টাকা দেন এবং তাদের ২ রুমের বাসায় একটি বাসায় তিনি ৮,০০০ টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে যখন এই অপহরণকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাত্রে থাকেন, কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিকটিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের এই অপহরণকারীর যে পরিকল্পনা সেটা সফলকাম করতে পারেনি। কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য মতে, ভিকটিমের মায়ের দেওয়া তথ্য মতে এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিকটিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল 6:30টায় যখন বেরিয়ে যান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি যে শাপলা, তিনি তার সহযোগী 3 জন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3 জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে
তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত, সেখানে একটি বাসাতে, যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলেই সেখানে চলে আসে। এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত করা হবে। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা, সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে বিষয়টি অস্পষ্ট, বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানিয়েছে। বাট এখানে যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। আপনি যে পরিবারের বিষয়টা বললেন, আপনার বিস্তারিত পরিচয়টা বলবেন, মানে যেহেতু নারী আসলে তিনি কি করেন আর এই অপরাধ চক্রের সাথে তিনি কেন জড়ালেন? ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিকটিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন। এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। তিনি মূলত বগুড়া গোপালপুর থেকে 2012 সালে এসএসসি পাস করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে 2014 সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে সেখানে তিনি মার্কেটিংয়ে পড়ছিলেন এবং 2nd সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন। পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছিলেন। তিনি অপহরণ চক্রের সাথে জড়িত কিনা এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তিনি আগে এই ধরনের কোনো কাজ করেছেন কিনা, আমরা মূলত যেটা পেয়েছি তার সাথে 3 জন সদস্য ছিলেন, তার দেওয়া ভাষ্যমতে, যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই 4 জন এবং যে আমাদের যে ভিকটিম, তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন। বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি। অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। অপহরণ করে তার কাছ থেকে সে মূলত ভিকটিমের মাকে, এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য, তারা মূলত প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করা, তার বাসায় যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন এবং 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। এই সম্পর্কে এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি।
তাদের মনোমালিন্য ছিল, তাদের ভিতরে মনোমালিন্য ছিল, কিন্তু তার নিয়মিত বাসায় আসা যাওয়া ছিল, তার বাসায় আসা যাওয়া ছিল এবং সে মূলত প্রতিদিনই তার বাসায় যায় তার দেওয়া ভাষ্য মতে, কিন্তু রাতের বেলা সে বাসায় থাকেন না। মনি ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আসি। বলতে চাচ্ছি যে আপনি যেহেতু নিজেই সাপটাকে দিয়ে বগুড়ায় ঢুকলেন, তো বগুড়ার একটা রিলিভেন্ট ইস্যুতে কথা বলতে চাই। গত 3 দিন আগে বগুড়ায় দুপচাচিয়ায় র্যাব একটা ছেলেকে গ্রেফতার করে অভিযোগ ছিল তিনি তার মাকে হত্যা করার পরে ডিউটিতে রাখেন। তো র্যাব ব্রিফ দিয়েছিল এটা, কিন্তু 3 দিন পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে মূলত ছেলে অপরাধী নয়, ওই তার মাকে হত্যা করেছে চারতলার ভাবি আক্তার নামে যে ফ্ল্যাটে তার দুজন সদস্য। তো এই যে পুলিশ এবং র্যাবের যে মুখোমুখি অবস্থানটা, এখানে আসলে বাস্তবতা কি? আরেকটা বিষয় যেটা বলবো যে যদি কোনো র্যাবের 2-4 সদস্য কোনো অপকর্মে অপরাধে জড়িয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই দায়িত্বটা নির্বাচন করতে হবে। মনি ভাই আমি এটার সাথে একটু সম্পূরক প্রশ্ন করে দেই। দুই সংস্থার কাছ থেকে দুই ধরনের তথ্য পাওয়া গেছে, সেই হিসেবে আসলে এই যে সাদ নামে যে সন্তানকে তার মাকে খুন করার বিষয়টি বলা হলো না, এখানে কি আসলে র্যাবের কোনো দায় আছে কিনা এবং র্যাব কি এর কোনো ব্যর্থতা স্বীকার করে কিনা যে তারা ভুল তদন্ত করে এই ছেলেকে খুনি বানিয়েছে এবং পরবর্তীতে তদন্ত এসছে যে আসলে ভাড়াটিয়ারা খুনি, সেক্ষেত্রে র্যাব কি এটার দায় নেবে কিনা এবং কোনো ব্যর্থতা স্বীকার করবে কিনা এবং এই মিডিয়া ট্রায়ালের জন্য কোনো দুঃখ প্রকাশ করবে? প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়, তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখব। তাহলে ভাই আপনাদের বক্তব্য অনুযায়ী বিষয়টা এরকম দাঁড়ালো না যে আসলে দুইটা সংস্থা দুই রকম, সে তো 164 করে নাই, সে আদালতে 164 করে নাই, আপনাদের কাছে যে জবানবন্দির কথা বলেছেন আপনারা মিডিয়া ট্রায়ালে কিন্তু আপনাদের র্যাব 2 এর সে র্যাব পার কর্মকর্তা অধিনায়ক তিনিও কিন্তু বলেন না যে সে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আদালতে সে অস্বীকার করেছে, যার কারণে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তাহলে কি বিষয়টা এমন হলো না যে এখনো এই হত্যাকাণ্ড নিয়ে পুরো বিষয়টা ধোঁয়াশায় রয়ে গেল? আপনার মনে হয় কি? স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে, নিজে স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটি কিন্তু না। এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন, এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা, সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। অবশ্যই আইনগত স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এরপরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার, আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো। কিছু হোক বা যাই হোক আইনগত, আমরা এখানে আইন নিয়ে এখন করবো না, আমাদের স্টেটমেন্ট আমরা দিই, আইনের অনেক বিজ্ঞ লোক আছেন। আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিমার্জন করতে পারবেন, এটা তার আইনগত অধিকার। সে তখন বলতে পারে আপনার 164 এর যে সিস্টেম এটাও জানবেন, 161 এর যে সিস্টেম এটাও আপনারা জানবেন, আপনারা অনেক ভালো সাংবাদিক, আমার থেকে বেশি জানেন। কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে নিয়ে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে এটি একটা তদন্তাধীন বিষয়, উভয় সংস্থায় তদন্ত করছে, আমরা পুলিশের সাথে সহায়তা করব, পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পূর্ণাঙ্গ তদন্ত না করে এইভাবে একটা ছেলেকে মিডিয়ার সামনে এনে তার মায়ের খুনি বলা, এই মিডিয়া ট্রায়ালের দায় কি র্যাব নেবে কিনা? কারণ এখানে আরেকটি সংস্থা তদন্ত করে দেখেছে যে পুলিশ তারা বের করেছে যে ভাড়াটিয়া, তাহলে আপনাদের তদন্তে তো আসে নাই, আপনারা তদন্ত পূর্ণাঙ্গ না করার আগে একটি মানুষকে খুনি দায় করিয়ে আপনারা মিডিয়ার সামনে ট্রায়াল দিলেন কেন? আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি
মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ, একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ, মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হই, এটাই কিন্তু একটা উদ্দেশ্য। এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না, মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসেবে মূলত আমরা এটাকে কাজ করি। তাহলে কি পুলিশ কি ভিন্ন তথ্য তুলে ধরেছে, ভুল তথ্য দিয়েছে? আপনি কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে। এই তদন্ত, এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্তের পর অন্য কিছু বের হতে পারে। এটা একটা ডাইনামিক্স, একটা বিষয়বস্তু তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, বিষয়বস্তু কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই হচ্ছে আমাদের অবস্থা। একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে আইন অনুযায়ী একজন মানুষকে বিচার নেওয়া পর্যন্ত সে দোষী না। অবশ্যই কিন্তু মিডিয়ার সামনে তাকে এভাবে হতে পারে, তদন্তের ক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে, একটা তদন্ত আপাতত তদন্ত হতে পারে সেক্ষেত্রে। কিন্তু তার আগে তার যে সামাজিক অবস্থা, তার যে একটা ছেলের মা মারা গিয়েছে, তার যে মানসিক অবস্থা তখন সেই মুহূর্তে তাকে আবার মায়ের হত্যাকারী করা, আমরা এখনো জানি না সে আসলে হত্যাকারী কি না বা হত্যার সাথে সংশ্লিষ্ট কি না, কিন্তু তার আগে যেটা হয়ে গেল, যদি সে নাই জড়িত থাকে তাহলে তাকে এক ধরনের আসলে ট্রায়াল করা হয়ে গেল। তো এইটাকে আসলে কিভাবে আপনারা ডিফেন্ড করবেন? সেটাই আমি বললাম যে তার দেওয়া তথ্য মতে, যেটা আমাদের কাছে এভিডেন্স আছে, তার দেওয়া তথ্য মতেই কিন্তু আমরা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। না, বিষয় এবং সেটা বলি নাই, কিন্তু তাকে যে মিডিয়ার সামনে যে উপস্থাপন করা হলো এবং তার ছবিটা সবার সামনে দিয়ে হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে রিয়াকশনটা আসছে খুবই ভয়ানক এবং এটা প্রতিক্রিয়া কিন্তু সমাজের মধ্যে আপনার না ভিন্ন রকম মেসেজ দেয়। তো সেই জায়গাটা আসলে আপনাদের মানে ভবিষ্যতে এই ধরনের জায়গাটা আপনার ভবিষ্যতের জায়গায় আমি বললাম যে আমরা তার দেওয়া তথ্য মতে, সেই ছেলেকে যাকে আমরা গ্রেফতার করেছিলাম তার দেওয়া ভাষ্য মতে সে যতটুকু বলেছে ততটুকুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা পরবর্তীতে আর কোনো প্রশ্ন ভাই?